স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান ইফতেখার আলম আছে আপনাদের সাথে। সপ্তাহে 5 দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি। দর্শক, আজকে আমাদের বিষয় হচ্ছে নতুন উদ্যোগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ। এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন কেপিসি ইন্ডাস্ট্রির চেয়ারম্যান কাজী সাজিদুর রহমান। আমরা এখন কথা বলছি তার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে শুরুটা আসলে আপনাদের যে পথ চলাটা পেপার কাপের উপরে শুরুটার পথ চলাটা আসলে কেমন ছিল? খুব ছোট পরিসরে শুরু করা ছিল, আর যেহেতু নতুন পণ্য খুব স্বাভাবিকভাবেই এটার একটা চ্যালেঞ্জ থাকে। এই চ্যালেঞ্জগুলো ছিল সব থেকে কঠিন আর কি। এগুলোকে কীভাবে আমরা মোকাবেলা করতেছি। আর যেহেতু প্রোডাক্টটা বাংলাদেশের ক্ষেত্রে নতুন পণ্য, নতুন ধরনের একটা বিষয়, এটা আইডিয়াটা পাওয়া এবং সেখান থেকে এটাকে একটা বাস্তবসম্মত একটা রূপ দেওয়া, এই জায়গাটা ছিল খুব চ্যালেঞ্জিং। পিছনের গল্পটা যদি বলতেন। পিছনের গল্পটা ছিল এমন যে আমি আসলে 2010 সালে আমার মাকে নিয়ে আমি হজে যাই আর কি। সেখানে আমি রোজা থাকি মদিনা শরীফে। তখন ইফতারির আগে আমাকে একজন আরাবিয়ান শেখ সে 2টা কাগজের কাপে করে আমাকে ইফতারি দেয়। তো এইটা ইফতারি যখন আমি খাই, একটা পর্যায়ে আমার মাথায় এটা আসে যে এইটা তো একটা ভালো পণ্য, অন টাইম ইউজ, 21 দিনের মধ্যে মাটিতে ফেলে দিলে মিশে যায়, পরিবেশ বান্ধব এবং 100% ফুড গ্রেড, স্বাস্থ্যসম্মত পণ্য। বাংলাদেশের প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপটে এটা খুব যায়। তো আমি এটা তখন গ্রহণ করি এবং এটা নিয়ে আমি দীর্ঘ সময় কাজ করি। মার্কেট অ্যানালাইসিস থেকে শুরু করে বিজনেস ডায়াগ্রাম, প্রোফাইল রেডি করা, এটার ট্রেনিং নেওয়া। এই জন্য বিদেশেও গেছি, মালয়েশিয়াতে গেছি। তো এইগুলো করে একটা পর্যায়ে এসে আমি আসলে ব্যবসাটা 2012 সালে প্রথম আমি ফাইনালি ট্রেড লাইসেন্স করে এটার সমস্ত কার্যক্রম শুরু করি আর কি। এটাই ছিল শুরুর গল্পটা। এরপর ধাপে ধাপে এগোনোটা কিভাবে হলো? ধাপে ধাপে এগোনোর ব্যাপারে এটা 2010 থেকে তো শুরু। ধাপটা প্রথম এক তো হলো আমার একটু পুঁজির সংকট ছিল আর কি। তো সেইটা আপনি জানেন যে পুঁজিবিহীন ব্যবসা তো আসলে খুব কঠিন। তো সেইটার সংকটটা কাটানোর জন্য আমি এটা ব্যাংকের সহযোগিতা নেই। তো সেখানে যখন আমি যাই তখন তারাও প্রথমে এগ্রি করে না যে কি ধরনের পণ্য, এটা আসলে চলবে কিনা। একটা পর্যায়ে তারা রাজি হয় এবং প্রোফাইলটা বানানো, যেহেতু আমার একটা অর্থনৈতিক ছিল, আমি প্রোফাইল নিজে বানাইছি। এবং এখানে একটা মজার বিষয় ছিল যে আমি আমার ফ্যাক্টরি স্টার্টিংয়ে আমি শুরুতে যতগুলো কাজ থাকে এগুলো আমি নিজে করছি। যেদিন আমার মেশিন আসে দ্যাট ডে আমি প্রথম 3 জন কর্মচারী নিয়োগ দিই। আমি এর আগে যে 2-3 মাস বা 4 মাস যেটা ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক করতেছি, আমি কিন্তু কোনো ইনভেস্টমেন্ট খরচ বা কোনো স্যালারি যাচ্ছে না আমার। এই জায়গাগুলোতে আমার পরিশ্রম করা লাগছে। যেদিন আমার মেশিন আসে 3 জন নিয়োগ দিলাম। এই 4 জন থেকে আমাদের ফ্যাক্টরি শুরু। 1200 স্কোয়ার ফিটের একটা স্পেস তেজগাঁতে, খুবই ছোট। আলহামদুলিল্লাহ সেখান থেকে একটা সময় আমরা ভালো রেজাল্ট পাই আর কি। এখন আপনারা জানেন যে 230টা কর্পোরেট ক্লায়েন্ট আমাদের সাথে যুক্ত, তার মধ্যে ম্যাক্সিমাম মাল্টিনেশনাল ক্লায়েন্ট। এবং অলরেডি আমাদের বাহিরের অর্ডার আসতেছে ইউরোপে, মিডল ইস্টে এবং আমাদের পার্শ্ববর্তী নেপাল, এইসব জায়গাতেও আমাদের প্রচুর অর্ডার আসতেছে। এগুলো নিয়ে আমরা কাজ করতেছি। ভবিষ্যতে আমাদের এখানে প্রোডাক্ট যাওয়া শুরু করবে ইনশাল্লাহ। আর আপনাদের যে গল্পটার কথা জানলাম সের মধ্যে দেখা যায় যে আপনি তরুণ উদ্যোক্তার যে পুরস্কারটুকু সরকার থেকে সেটিও পেয়েছেন, সেটা গল্পটাও জানতে চাই। এইটা ঘটনাটা ঘটে 2016 সালে মার্চ মাসে। কিন্তু আসলে আমার কাপটার একটা বৈশিষ্ট্য হলো সেটা হয়তো আপনি তো খেয়ে ফেলে দিচ্ছেন, এটার নিচে আবার নাম্বার লেখা থাকে, আমাদের ঠিকানা দেওয়া থাকে, ওয়েবসাইট দেওয়া থাকে। তো এসএমই ফাউন্ডেশন এটা দেখে যে পণ্যটা খুব ভালো পণ্য, তো ওখান থেকে ফোন করে আমাদের কাছে আসে। আমাদেরকে নিয়ে অনেক তারা কাজ করে, দীর্ঘ সময়, প্রায় 6-7 মাস কাজ করে। একটা পর্যায়ে তারা আমাদেরকে বলে যে আপনাদেরকে আমরা বর্ষসেরা উদ্যোক্তা পুরস্কার দিতে চাচ্ছি। এটার জন্য আমাদেরকে যাইতে বলে আর কি। এবং আমি সেদিন সত্যি খুব অবাক হই। জিনিসটা আমার কাছে খুব আনবিলিভেবল ছিল। এবং এসএমই ফাউন্ডেশন বর্ষসেরা উদ্যোক্তা পুরস্কার আমাকে দিল। এটা আমাদের শিল্পমন্ত্রী হিসাবে প্রদান করেন। এইটার পরে যেটা হলো যে আমাদের যে একটা ল্যাকিংস ছিল, মানুষের কাছে পণ্যটা এখনও অজানা, যেহেতু আমরা মার্কেটিংয়ে অ্যাডভার্টাইজমেন্টে যাচ্ছি না ফাইন্যান্সিয়ালি প্রবলেমের কারণে। এটা মানুষ জেনে গেল, সমস্ত মিডিয়াতে এটা আসলো যে এইরকম পেপার কাপ বানানো একটা কোম্পানি, তারা বর্ষসেরা উদ্যোক্তা পুরস্কার পাচ্ছে। এরপরে আমাদের এটা খুব বড় ধরনের বুস্ট আপ হলো। এখন এটা আমি যেটা বুঝতেছি যে এটা একটা ভালো পর্যায়ে আছে আর কি। কিরকম সাড়া পাচ্ছেন? সারাটা বাংলাদেশের মধ্যেই অনেক, যেহেতু মানুষের মধ্যে একটা অ্যাওয়ারনেস আছে যে
পরিবেশ বান্ধব পণ্য ব্যবহারের এবং স্বাস্থ্যসম্মত পণ্য। তো এই অ্যাওয়ারনেসের জন্য যে দেখতেছে, আমি এখনো পর্যন্ত আমার রেকর্ড নাই আমি কাউকে বলতেছি এই পণ্যের কথা, সে আমার ক্লায়েন্ট হচ্ছে না, এটা নাই। তো এই মুহূর্তে আমাদের যে ক্যাপাসিটি, তার থেকে আমাদের অর্ডারের সংখ্যা বেশি, ক্যাপাসিটির থেকে অর্ডার বেশি। এই জন্য এই আমাদের যে ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিতে তো এখন এটা আমরা দিতে পারতেছি না সবাইকে। আমাদের নতুন একটা ফ্যাক্টরি আমরা করতেছি, ইনশাআল্লাহ তাআলা আগামী ডিসেম্বরের মধ্যে এটার কার্যক্রম হয়তো শুরু হবে। তখন আমরা মোটামুটি একটা বড় পরিসরে সবাই দিতে পারবো। আর সারা তো আসলে ভালো, মানে বাংলাদেশের মানুষ কিন্তু উন্নত লাইফ লিড করে, মানে করতে চায়ও, আমরা দিতে পারলেই হলো আর কি, বিষয়টা এরকম। প্রথম শুরু থেকে, অর্থাৎ এই যে সেক্টরটি কখনোই কারো কাছে পরিচিত ছিল না, সেই সেক্টরটিকে সামনে নিয়ে এসে এবং নিজে থেকে এগিয়ে যাওয়া, কি কি বাধার মুখে পড়েছেন যদি আপনার কাছে জানতে চাই? প্রথম বাধা তো এটা মানুষের অজানা থাকা, এই জিনিসটা মানুষকে জানানোটা ছিল, অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। মানে আমাদের গভর্নমেন্ট লেভেল থেকে সাধারণ মানুষ পর্যন্তই যদি হিসাব করেন, এখনো পর্যন্ত গভর্নমেন্ট লেভেলে এটা পরিপূর্ণভাবে ধারণা নাই যে আসলে প্রোডাক্টটা কি, তার কাঁচামালটা কি। এখন সুবিধাটা হলো প্রোডাক্টটা আসলে আপনি দেখলে, আপনার হাতে নিলে আপনার বুঝতে সময় লাগে না, তো মানুষ বুঝতে পারতেছে যে না আসলে তো তাই, এটা তো একটা ভালো পণ্য। আর এটা বিদেশে খুব বেশি প্রচলিত, এমনকি ইন্ডিয়াতে ব্যাপকভাবে এটা মার্কেট পাইছে। তো সেই জায়গাগুলো যে বাধাগুলো ছিল, এটা আমরা অতিক্রম করছি। আর একটা বাধার কথা যদি আমি বলি, সেটা হলো মনে করেন যে একজন এন্টারপ্রেনার হিসাবে তার নিজস্ব জায়গার সমস্যা থাকে, সেখানে ভাড়া জায়গায়, আপনি জানেন যে ঢাকা শহরে ভাড়ার ব্যাপারটা খুবই জটিল এবং এক্সপেন্সিভ। তো সেখানে যদি সরকারিভাবে যদি নতুন উদ্যোক্তাকে, ভালো উদ্যোগগুলোকে তারা যদি সহায়তা করে ল্যান্ড দিয়ে, এটা একটা সুবিধা পাইতে পারে। এছাড়া একটা ইন্ডাস্ট্রিতে 13টা লাইসেন্স করা লাগে, মানে শুরুতে ট্রেড লাইসেন্স শুধু একটা মাত্র ডকুমেন্ট, এছাড়াও অনেকগুলো ডকুমেন্ট বানাতে, ভ্যাট, টিন, আপনার ফায়ার লাইসেন্স, এইভাবে আপনার বিনিয়োগ বোর্ডের পারমিশন, মূসক, এই যেগুলো আছে, এগুলো করা খুব জটিল একটা প্রক্রিয়া। এই জায়গাগুলোতে একজন এন্টারপ্রেনার যেভাবে বাধাগ্রস্ত হয়, আমার ব্যক্তিগত মতামত হলো এটা হওয়া উচিত না। এই জায়গাটা আরও সহজ হওয়া উচিত এন্টারপ্রেনার তৈরি হওয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে কি ওয়ান স্টপ সার্ভিসের কথা বলছেন, না আপনারা পুরো জিনিসটাকে এক ছাতার নিচে আনা, কিংবা প্রক্রিয়াটা কি হতে পারে বলে মনে করছেন? আমার কাছে সবচেয়ে সহজ প্রক্রিয়া হলো, আমি একটু অন্যভাবে বুঝাই বলতে পারি। আমার পণ্যকে আমি মানুষকে চেনার জন্য আমি কিন্তু মার্কেটিং পিপুল রাখি, তারা এক্সিকিউটিভরা যায়। তা গভর্নমেন্ট তো ব্যবসায়ীর কাছ থেকে ট্যাক্স নেয়, ভ্যাট নেয়, তাহলে আসলে তো ব্যবসায়ী তার একটা ক্লায়েন্ট, এটাই কিন্তু বাস্তবতা। তা আমি যদি ক্লায়েন্ট আরও বৃদ্ধি করি, তাহলে আমি ট্যাক্স ভ্যাট বেশি পাবো। তো হয় নট, আমি কিছু মানুষকে মার্কেটিং পিপুল তৈরি করলাম, যারা এন্টারপ্রেনার তৈরি করবে। কীভাবে এন্টারপ্রেনার যখন তৈরি হবে, তখন তার যত ডকুমেন্ট লাগবে, সেই ডকুমেন্ট গভর্নমেন্টের লোকগুলো তার বাড়ি এসে পৌঁছে দিয়ে যাবে, সে শুধু পেমেন্ট করবে। এটা হলো আমার পলিসি। আমি মনে করি এটা যদি গভর্নমেন্ট করে, তাহলে বাংলাদেশে খুব সহজেই অনেক বেশি এন্টারপ্রেনার বান্ধব একটা পরিবেশ তৈরি হবে আর কি, এবং এটা সরকার লুজিং হবে না, সরকার বরং অনেক বেশি রাজস্ব এখন যেটা পাচ্ছে তাতে অনেক বেশি আর্ন করতে পারবে। পেপার কাপ কিংবা কাগজের কাপ নিয়ে আরো কথা বলবো আপনার সাথে, ছোট্ট একটা বিরতি নিয়ে আসে। দর্শক অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আনুটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে। জনাব সাজিদুর রহমান, আপনার শুরুটা শুনেছিলাম। এখন যে জিনিসটি জানতে চাই, নতুন পণ্যটি বাজারে আসার পর বেশ সাড়া পড়েছে, আপনিও বলেছেন, এবং বাজারে তা দেখা গিয়েছে। কেন বারবার আমরা সেই পেপার কাপের দিকে কেন নজর দেব? কারণটা হলো খুব সহজ। আপনার বৈশ্বিক যে এখন যে অবস্থা, আমরা জলবায়ু পরিবর্তনের দিকে সব থেকে আমাদের বেশি এখন মোটিভেশন, এবং আসলে হওয়া উচিত। কারণ আপনি হয়তো আপনার লাইফটাকে পার করে দিলেন, বাট আপনার নেক্সট জেনারেশন তো আসতেছে। ইতিমধ্যে ঢাকা শহরের জলাবদ্ধতা দেখতেছেন, এটা কিন্তু একটা কারণ। আমরা পরিবহন পণ্যের ব্যবহার থেকে আমরা অনেক দূরে আছি। তো এই জায়গাটা তো অবশ্যই পেপার কাপ ম্যান্ডেটরি হয়ে গেছে, কারণ পেপার কাপ 21 দিনের মধ্যে মাটিতে মিশে যায়। এবং এটা সবথেকে বড় কথা, এটা সাউথ আমেরিকাতে যেখানে এই গাছটা উৎপন্ন হচ্ছে, সেখানে এই গাছটা কাটারও প্রয়োজন নাই, এটা সাল থেকে এটা তৈরি হয়। এবং এটা 100% ফুড গ্রেড একটা পেপার, মেকানিক্যাল পাল্প বলা হয়। একটা হলো কাগজের দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে কেমিক্যাল পাল্প, একটা মেকানিক্যাল পাল্প। মেকানিক্যাল পাল্প হলো 100% ফুড গ্রেড। তো সব দিক থেকে আপনি সিকিউরড, এবং প্রাইজের ব্যাপারটাও যে খুব বেশি ওয়ার্ল্ড মার্কেটে তাও না, তাহলে হয় নট পেপার কাপ। আর এখানে সবচেয়ে বড় কথা, এখন পুরো ওয়ার্ল্ড চলে গেছে তার বিজনেসের যে স্ট্র্যাটেজি, মার্কেটিং পলিসি, ব্র্যান্ডিংয়ের দিকে। পেপার কাপ একটা বড় সুবিধা হলো এই যে আপনি খুব অল্প খরচে আপনার প্রতিষ্ঠানের মধ্যে ব্যবহার করতে পারছেন, আপনার ব্র্যান্ডিং সহ।
তাহলে আমি কেন এটা করব না? এই জন্য আসলে এটা যাদের কাছে আসতেছে, যারা দেখতেছে, তারা সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে, এটা কোনো সমস্যা না। এটা আমাদের জন্য পজিটিভ আর কি বিষয়টা। আপনি বিশ্বের বিভিন্ন দেশে গিয়েছেন এবং প্রশিক্ষণের জন্য গিয়েছেন, সেখানে এটা সারা কেমন পেয়েছেন? হ্যাঁ, আমি তো প্রথমে মালয়েশিয়াতে গেলাম। মালেক্স কোম্পানি খুব নাম করা ওয়ার্ল্ডের পেপার কাপ ম্যানুফ্যাকচারার, সেখানে আমি প্রশিক্ষণ নেই। পরে চায়নাতে যাই, এটার পুরো টেকনোলজিটা আমার মধ্যে আনি, ট্রেন আপ করি নিজেকে। এটার পরে তো আমি এটা ফ্যাক্টরি স্টার্টিংয়ে এটা আমি করছি। পরে আমি যখন 2016 সালে আমি বর্ষসার উদ্যোক্তা হলাম, তখন বাংলাদেশ সরকার আমাকে, মাননীয় অর্থমন্ত্রী আমার সাথে আমি নেদারল্যান্ড ট্যুর করি ইউরোপে। সেখানে একটা মেলা হয় এবং সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা প্রচণ্ড আগ্রহ প্রকাশ করেন, যারা চায়নার থেকে এটা আনতেছে, বাট আমাদের কোয়ালিটি তাদের কাছে ভালো লাগে এবং প্রাইজিং ভালো লাগে। তারা আমাদের ফ্যাক্টরি ভিজিটও করছে পরবর্তীতে, ব্যাপক অর্ডার। তাদের আইসক্রিমের কাপে, আমাদের যেমন কফিটা বেশি, চা বেশি, ওদের অর্ডারটা হলো আইসক্রিমের কাপে বেশি। তো সেটা নিয়ে আমরা কাজ করতেছি অলরেডি। হ্যাঁ, আমরা এখনো আমাদের ক্যাপাসিটির কারণে তাদেরকে আমরা দিতে পারি, প্রোডাক্ট দিতে পারি নাই। বাট আমাদের টার্গেট হলো তাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারিতে, নেক্সট 2018-এর জানুয়ারি ফেব্রুয়ারিতে আমরা হয়তো ইউরোপে এক্সপোর্টে যাব। এরপরে বাণিজ্য মন্ত্রণালয় এবং এক্সপোর্ট প্রসেসিং ব্যুরো ইপিবি কেপিসি ইন্ডাস্ট্রিকে স্পেশালি দুবাই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করায়, যেটা একটা হিউজ ব্যাপার ছিল। ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার, তাও দুবাইতে। আপনি জানেন যে এখানে 200 কান্ট্রিজ আর কি আসতেছে তারা, এবং বহু দেশের ব্যবসায়ীরা আসছে এবং সেখানে অনেক বায়ার তৈরি হয়েছে। আমি একটা কথা বলে রাখি, ওয়ার্ল্ড মার্কেটে আমার কাছে যা ডাটা আছে, আপনি জানেন ডাটা সবসময় কম হয় অরিজিনাল কোয়ান্টিটির থেকে। তারপর 230 বিলিয়ন পিসেস এটা ইউজ হচ্ছে বর্তমানে পুরো ওয়ার্ল্ডে। আচ্ছা, মানে দিস ইজ হিউজ মার্কেট, মানে আনইমেজিনেবল বিগ। কারণ একজন ব্যক্তি তার লাইফের সাথে এটা এমনভাবে মিক্স আপ করে ফেলছে, সে তার চলার সময়, তার ঘুমানোর সময়, তার অফিস করার সময় সে পেপার কাপ ছাড়া কল্পনাই করতে পারে না। এই বাংলাদেশে এটা হবে, এবং বাংলাদেশে, আমি মনে করি বাংলাদেশে খুব বড় মার্কেট হবে এটার। বাংলাদেশে 18 কোটি জনসংখ্যার সাথে বিশ্বের যে অন্যান্য দেশগুলোর মধ্যে যে পার্থক্যটুকু, সেটা বলছিলেন রপ্তানির দিকে যদি নজর দেওয়ার কথা আপনি বলছেন যে আগামী বছর থেকে শুরু করতে পারেন। ওই সময় কোনো বাধা বিপত্তি আসছে কিনা, কিংবা সরকারি ক্ষেত্র থেকে কোনো ধরনের বাধা আছে কিনা? সরকারের ক্ষেত্রে থেকে আমি বাধাটা ওইভাবে বলবো না, তবে এতটুকু বলবো যে আসলে তাদের এই প্রোডাক্ট সম্পর্কে তারা তো জানতেন না। এক তো হলো নতুন একটা পণ্য, তো এখানে মনে করেন যে আমদানি যে বিষয়টা থাকে, প্রতিটা পণ্যেরই কাঁচামাল আমদানি একটা বিষয় থাকে, সেখানে আমাদের সুবিধাগুলো একটু কম। যেখানে পুরো এটা পরিবেশ বান্ধব প্রোডাক্ট হয়, পুরো ওয়ার্ল্ড মার্কেটে এটা ডিউটি 0%, সেখানে আমাদেরকে অনেক বেশি ডিউটি দিয়ে এটা আমদানি করতে হচ্ছে, অর্থাৎ কাঁচামালটা। হ্যাঁ। তো সেইখানে আমরা কাজ করতেছি। আমি আশাবাদী, অনেক বেশি আশাবাদী যে এটা গভর্নমেন্টের তো কোনো, আমি তাদের নেগেটিভ না, তারা জানতেন না, তাদেরকে জানাতে হবে। তো সেটা অলরেডি তাদের নলেজে আসছে, তারা পজিটিভলি আগাচ্ছে। আর এখানে এখন যদি এক্সপোর্টে আমি যাই, তো এক্সপোর্টে আমি একটা জিনিস দেখতেছি যে বড় একটা সম্ভাবনা এখানে আছে। কিন্তু চায়না বিগ মার্কেট, চায়না পুরো ওয়ার্ল্ডের মার্কেটটাকে ধরে রাখছে পেপার কাপে। সেখানে আমাদেরকে উইন করতে হলে আমাদের আসলে ইপিবিকে কিছু কাজ করতে হবে। যেমন আপনি জানেন যে এক্সপোর্টের উপরে ক্যাশ ইনসেন্টিভ দেওয়ার ব্যবস্থা আছে বিভিন্ন সিলেক্টেড কিছু প্রোডাক্টের উপরে। আমাদের এই প্রোডাক্টের উপরে ক্যাশ ইনসেন্টিভ আসতে হবে, তাহলে আমরা চায়নাকে বিট করতে পারবো না এই জায়গাটাতে। তো এটা যখন হয়ে যাবে, তখন এটার পুরো বাজারটা বাংলাদেশ যতটুকু প্রোডাকশন ক্যাপাসিটি দেখাবে ততটুকুই এক্সপোর্ট হবে, এটা কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে চীনের সাথে টক্কা দিয়ে যাওয়া কিন্তু বেশ কঠিন। বিশ্বের অন্যান্য অনেক বড় দেশ কিন্তু সে টক্কাটা দিতে পারেনি আমাদের। অর্থাৎ আপনার পণ্যের কি বৈশিষ্ট্যের জন্য আসলে বিদেশিরা আগ্রহ দেখাচ্ছেন? এখানে দুইটা ইস্যু। একটা হলো বাংলাদেশের একটা সুনাম আছে, আপনি জানেন আরএমজিতে বাংলাদেশ কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট বানায়, এক্সপোর্ট ওরিয়েন্টেড পণ্যগুলো কোয়ালিটি বানায়, আমরাও খুব কোয়ালিটি প্রোডাক্ট বানাচ্ছি। এটা হলো একটা। 2 নম্বর হলো আমাদের এখানে আসলে ওয়ার্কিং প্রসিডিউরের যে এক্সপেন্সটা এটা কম চায়নার থেকে। তো ওইখানে আমাদের কিন্তু একটা গেইনিং পয়েন্ট আছে। তো এই জায়গাটাতে আমরা ওদের থেকে আগায় আসি। এই জন্য দেখেন চায়নাতে কিন্তু গার্মেন্টস বড় শিল্প, কিন্তু তারপরেও কিন্তু তারা বাংলাদেশ যে গার্মেন্টসটার মধ্যে আছে, যে প্রোডাক্টের মধ্যে, সেটাতে কিন্তু তারা বাংলাদেশের উপরে না। হ্যাঁ, তারা এখন ডাইভার্সিফাইড করে অন্য প্রোডাক্টে চলে গেছে। তো এই জন্য আমরা মনে করি যে আমরাও এটাতে একই পারফরমেন্স দেখাতে পারবো। আপনি বলতে যাচ্ছেন আরএমজি বা রেডিমেড গার্মেন্টস বা গার্মেন্টের যে জিনিসগুলো আমরা পাঠাই, সেই সমকক্ষতা অর্জন করতে পারবেন আপনারা? অবশ্যই, মার্কেট তো অনেক বড়, কেন পারবো না? এটা তো একজনের দিয়ে হবে না, অনেক বিজনেস আসতে হবে, অনেক পিপুল আসতে হবে, তারপরে এটা সম্ভব। আস্তে আস্তে হবে আর কি একটা সময়। ভবিষ্যৎ পরিকল্পনা কি? আমি একটা কোট করি, যেমন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলতেছেন যে আমাদেরকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আনতে হবে এক্সপোর্টের জন্য। তো
তো প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন আনতে হলে দিস ইজ ওয়ান অফ দ্য প্রোডাক্ট ফর ডাইভার্সিফিকেশন ফর এক্সপোর্ট। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কি বলবেন সেই বিষয়ে কথা বলবো। আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে নতুন উদ্যোগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন কেপিসি ইন্ডাস্ট্রি চেয়ারম্যান কাজী সাজ্জিদুর রহমান। আপনার নতুন যে পণ্যটি এসেছে, যে কাপের কথা বলেছেন, পরিবেশ বান্ধব, সে বিষয়ে কথা বলছিলাম। আপনি নিজেও একজন তরুণ উদ্যোক্তা হিসেবে কাজটা শুরু করেছেন। নতুন যারা আসছে তাদের জন্য যদি বলা হয় যে তারা আসলে শুরুটা এবং তাদের কি কি সমস্যা সমাধান করে তাদের এগিয়ে চলা দরকার, আপনি কি বলে মনে করছেন? তাদের মধ্যে একটা যোগ্যতা প্রথমে আসতে হবে, ধৈর্য এবং অধ্যবসায়। বাংলাদেশের প্রেক্ষিতে আপনার সামনে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত বিষয় আসবে যেগুলো আপনি কখনো চিন্তা করেন নাই, বাট ওইখানে আপনাকে খুব শক্তভাবে নিজেকে ধৈর্য ধারণ করতে হবে। এটা হলো মূল জায়গা। এরপরে আপনি যদি অধ্যবসায় দিয়ে, পরিশ্রম দিয়ে এটাকে আপনি জয় করতে পারেন, তাহলে তো আপনি উইন করলেন। বর্তমান সময় আমার নজরে আসছে যে আসলে অনেকেই চেষ্টা করতেছে এন্টারপ্রেনার হওয়ার। প্রথম তো সে একটা ভুল করে ফেলে যে তার প্রোডাক্ট চুজটা ভুল হয়। তো এই জায়গাটাতে একটু বেশি ভাবা, বেশি সময় চিন্তা করা। মাথায় আসলো আমি আজকে কালকে শুরু করতে হবে, দিস ইজ নট গুড। আপনি আরও ভাবেন, পরামর্শ করেন। আমি ব্যক্তিগতভাবে, আমি তো আসলে ছোট মানুষ, বেশি পরামর্শ দেওয়ার জায়গা কম। আমি ব্যক্তিগতভাবে যেটা করি, আমার মাথায় যখনই আমার নিজের ব্যবসা নিয়ে যখন কোনো একটা ডিসিশন নিতে যাই, আমি অনেক মানুষের সাথে পরামর্শ করি। সে ব্যক্তি হয়তো আমার সাথে জড়িত না, বা আমি জিজ্ঞাসা করি যে আপনার এটা কি মত, কি মনে হয়। এতে একটা সময় আমি খুব সুন্দর একটা সিদ্ধান্ত পৌঁছাতে পারি। এটা আমি একটা দেখছি, এটা আমার খুব সুফল দেয়। তো এটা একটা পদ্ধতি। আর টাকাই যে উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে মূল বিষয়, এটা কখনো মনে না করা। কারণ আপনি খুব খেয়াল করে দেখেন, বাংলাদেশে যতগুলো মানুষ খুব বড় অবস্থানে আছে ব্যবসায়ী হিসেবে, তারা কিন্তু জিরো থেকে শুরু করছে। তো এটা আসলে কোনো বাধা না। উদ্যোগটা কি, এটা হলো মূল। আপনি বাস্তবসম্মত এবং পারফেক্টলি কোনো ইস্যুতে আসেন কিনা, থাকলে আপনি অবশ্যই সফল হবেন। আপনারা কি বেসিক বা অন্য কোনো জায়গা থেকে সহায়তা পেয়েছেন কিনা? আমি এখনো পাই নাই। আমি একবার চেষ্টা করছিলাম, বা সেখান থেকে কোনো সহায়তা আমি এখনো পাই নাই। আমি নিজের একটা ল্যান্ড কিনছি নিজের ব্যবসার টাকা দিয়েই, পূর্বাচলের শেষ মাথায়। আপনি জানেন কাঞ্চন ব্রিজের পাশে যে শীতলক্ষা নদী, ওইখানে ওই জায়গাটার উপরে আমাদের নতুন ইন্ডাস্ট্রিটা হচ্ছে আর কি। স্টার্টিংয়ে 20,000 স্কোয়ার ফিট, এবং এটা আস্তে আস্তে বড় করার সমস্ত ব্যবস্থা রেখেই করা হচ্ছে। এবং এটা 100% গ্রিন ইন্ডাস্ট্রি হবে। আর এটা একটা মজার বিষয়, একটা তথ্য দেই, মানে এইটাই বাংলাদেশের প্রথম ইন্ডাস্ট্রি হচ্ছে যেটা গ্রিন ইন্ডাস্ট্রি তো অনেকগুলো হয়েছে, মানে 100% গ্রিন ইন্ডাস্ট্রি যেখান থেকে 100% গ্রিন প্রোডাক্ট বাইর হবে। এটা একটা ভবিষ্যৎ পরিকল্পনার দিকে যদি নজর দিয়ে থাকি, কোন দিকে নিয়ে যেতে চান? এই ভবিষ্যৎ পরিকল্পনাটা আমার একটু বড়। সফল হওয়াটা আল্লাহ তাআলার হাতে। আমি বাংলাদেশে একটা রেগুলেশনের আমার একটা আছে চিন্তা ভাবনা, সেটা হলো খুব খেয়াল করে বোঝেন, 100% ফুড গ্রেড ফুড প্যাকেজিং। 100% ফুড গ্রেড ফুড প্যাকেজিং, এই জায়গাটাতে বাংলাদেশের অবস্থান খুবই নাজুক। আমাদের পেপার কাপ কিন্তু এই 100% ফুড গ্রেড ফুড প্যাকেজিংয়ের একটা মাত্র পণ্য, কিন্তু এখানে শত শত পণ্য আছে ওয়ার্ল্ড মার্কেটে। আমাদের একটা ইন্ডাস্ট্রিও নাই। আমি মনে করি বাংলাদেশে এই ধরনের উদ্যোগ আসার দরকার, এবং উদ্যোগ আসলে তারা সফল হবে, এটা কোনো সন্দেহ নেই। আপনি যে আশাবাদটুকু ব্যক্ত করেছেন, আমরা আশা করছি সেই সুদিন দেখতে পাবে বাংলাদেশ। জনাব সাজ্জিদুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এবং চ্যানেল 24-এর সকল দর্শকদেরকে ধন্যবাদ। দর্শক, অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে। ততক্ষণ পর্যন্ত চ্যানেল 24-এর সাথে থাকুন।